এটা ডুবন্ত জাহাজ, পানির উপরে উঠেছে অলরেডি, এটা চলতে শুরু করেছে। এই 2 নট 3 নট করে চলছে। আমরাও চেয়েছিলাম বাংলাদেশ ব্যাংকে যে আপনারা 700 কোটি টাকা দেন, আমরা কিছু টাকা পাওনাদারকে দেই, আর বাকি টাকাটি দিয়ে আমরা ব্যবসা করি, আপনারা এটা লোন হিসাবে দেয় নাই। যে এইটাকে একসময় বলা হতো যে বাস্কেট কেস, কিসিঞ্জার্স ফেমাস। তো এটা ট্রান্সলেশনটা ভালো না, যে তলাবিহীন ঝুড়ি। আপনি যদি সংবিধানের মৌলিক নীতি দেখেন, দেখবেন যে সব মানুষের বৈধ ব্যবসা করে জীবন নির্বাহ করার অধিকার আছে। একটা জিনিস যেরকম ধ্বংস করা যায় খারাপ ম্যানেজমেন্টের দ্বারা, আবার ওইটাকে রিবাউন্ড করা যায় যদি অল টুলস অফ গুড ম্যানেজমেন্ট বা গুড গভর্নেন্স বা কর্পোরেট গভর্নেন্সে অ্যাপ্লাই করা হয়। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন প্রতিদিন অর্থ বাণিজ্য এই অনুষ্ঠানে। আপনারা জানেন আমরা অনুষ্ঠান আলোচনা করে থাকি অর্থনীতির বিভিন্ন দিক নিয়ে। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ছাত্র, কোম্পানি আইন বিশেষজ্ঞ এবং সবশেষ দায়িত্ব পালন করেছেন সাবেক সিনিয়র ডিস্ট্রিক্ট জাজ, বর্তমানে পিপলস লিজিংয়ের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব হাসান শাহেদ ফেরদৌস। আজকের অনুষ্ঠান আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। স্যার, একটু শুরুতে আমি জানতে চাই যে আপনি তো একটা আর্থিক খাতের বর্তমানে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন, সার্বিক আর্থিক খাতের পরিস্থিতিটা যদি একটু বলতেন। একটু পেছনে যাব। আমাদের বাংলাদেশের আর্থিক খাত মূলত শুরু হয়েছে 1971 সনে অ্যাক্টিং প্রেসিডেন্ট অর্ডার নাম্বার 3, যেই আদেশ বলে পূর্ব পাকিস্তানে যেই ব্যাংকগুলোর শাখা ছিল এবং স্টেট ব্যাংক অফ পাকিস্তানের যেই শাখা ছিল, সেই সবগুলি বাংলাদেশের ব্যাংক হিসেবে পরিগণিত হবে। সেই আদেশের শুরু থেকেই আমাদের আর্থিক খাত শুরু হয় এবং 72 সনে এটা প্রেসিডেন্ট অর্ডার নাম্বার 2 সেই দিয়ে এটাকে আরও সুসংহত করা হয়। পরে বাংলাদেশ ব্যাংক অ্যাক্ট নামে একটা আইন করে আমাদের সেন্ট্রাল ব্যাংক প্রতিষ্ঠিত করা হয় এবং অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের কার্যক্রম শুরু হয়। তো সেই থেকে আমরা এই ব্যাংকিং খাত আমাদের দেশে চালু আছে। তো বর্তমানে আপনারা পত্রপত্রিকায় দেখছেন যে অনেক ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, এগুলো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং 5টি ব্যাংক ইতোমধ্যে অবসায়ন করে সেগুলিকে নিয়ে আরেকটা ব্যাংক গঠন করা হয়েছে। আর আমরা যেটা কনসার্নড, যে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, সেই ইনস্টিটিউশনসগুলিরও কিছু কিছু ইনস্টিটিউশনের এগেনস্টে এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, যেগুলিকে অবসায়ন করা বা লিকুইডেশন করা। তো পিপলস লিজিং 2019 সনে এক্স্যাক্টলি, তখন বাংলাদেশ ব্যাংক একটা মামলা করেছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের কোম্পানি বেঞ্চে, যে এই কোম্পানিটিকে
অবসায়ন বা লিকুইডেশন করার আবেদন। প্রথমে আদালত পিপলস লিজিংকে অবসায়নের কার্যক্রম শুরু করে, কিন্তু পরবর্তীকালে পিপলস লিজিংয়ের যারা আমানতকারী ছিলেন প্রায় 6,000, তারা কোর্টে এটার প্রতিবাদ জানায় এবং সেই প্রতিবাদের আমরা যেটাকে কাউন্টার এফিডেভিট বলি, অবসায়নের পরিবর্তে কোম্পানিটাকে আবার পুনর্গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেই সিদ্ধান্তের মূল কতগুলো বিষয় হচ্ছে যে এটার কোনো বোর্ড ছিল না এবং একজন বাংলাদেশ ব্যাংকেরই আবেদন এবং বাংলাদেশ ব্যাংকেরই একজন কর্মকর্তাকে এটার প্রভিশনাল লিকুইডেটর নিয়োগ করা হয়েছিল। তাকে অব্যাহতি দিয়ে ওই অফিসটাকে ডিফাঙ্ক্ট করে একটা কোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড অফ ডাইরেক্টরস গঠন করা হয় এবং মিস্টার কামালুল আলম ব্যারিস্টার, সিনিয়র অ্যাডভোকেট অফ দি সুপ্রিম কোর্ট, ওনাকে প্রথম চেয়ারম্যান নিযুক্ত করা হয়। এরপরে বোর্ড কয়েকবার পুনর্গঠন করা হয়েছে এবং সর্বশেষ আমি গত 3.5 বছর ধরে কোর্ট অ্যাপয়েন্টেড চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি। আপনি দায়িত্ব নেওয়ার পর থেকে পিএলএফএসএল আসলে অবস্থাটা কি? দায়িত্ব নেওয়ার পরে পিএলএসএফ এর অবস্থা অনেক ভালো। যখন দায়িত্ব গ্রহণ করি এর কোনো ফান্ড ছিল না, এর কোনো নিজস্ব অফিস ছিল না এবং খুব লিকুইডেশনের মধ্য দিয়ে গেলে যেটা হয় সব কিছুই ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। তো সেই থেকে এটাকে পুনর্গঠন করা হয়। এর জন্য আমাদের সবচেয়ে বড় যেই কাজটি করতে হয়েছে সেগুলো হচ্ছে খেলাপি ঋণ উদ্ধার করা। তো বাই দিস টাইম আমরা প্রায় 250 কোটি টাকা উদ্ধার করেছি। আরেকটা নির্দেশনা ছিল যে আমানতকারীদের মানবিক কারণে কিছু টাকা পয়সা দেওয়া। তো সেই নির্দেশ পালন করে আমরা 1000 আমানতকারীদেরকে ফুল সেটেলমেন্ট করে দিয়েছি। যাদের 5 লাখ টাকার নিচে টাকা ছিল, আর সব আমানতকারীদেরকে আমরা 20% করে টাকা দিয়েছি। এতে প্রায় 1-150 কোটি টাকা আমরা আমানতকারীদেরকে দিয়েছি এবং বর্তমানে প্রায় আমাদের কাছে 100 কোটি টাকা আছে, যেই টাকাটা আমরা নিজেরা বিনিয়োগ করছি ডিপোজিট স্কিমে। আর তৃতীয় আরেকটা নির্দেশ আছে, সেটা হচ্ছে কোম্পানিটিকে তার মূল কার্যধারায় ফিরিয়ে আনা, অর্থাৎ ব্যবসা বাণিজ্য করা। সেই লক্ষ্যেও আমরা একটা ভালো টাকা ব্যবসায় বিনিয়োগ করছি। বাই দিস টাইম আমাদের এসএমই লোন সহ হাউস লোন, অন্য ছোট ছোট লোনের কার্যক্রম চলছে এবং ভালোই আমরা সাড়া পাচ্ছি। আরেকটা কাজ আমরা করতে পেরেছি, সেটা হচ্ছে যে কোম্পানিটি জেড ক্যাটাগরিতে থাকার ফলে এর শেয়ার বাজার বন্ধ ছিল, সেটাকেও আমরা চেষ্টা তদবির করে খুলে নিয়েছি এবং বর্তমানে আমরা স্টক এক্সচেঞ্জের মার্কেটে আছি, যাতে বিনিয়োগ
যারা শেয়ারে বিনিয়োগ করছেন, অর্থাৎ মালিকানার অংশ যাদের, তারা এখন ফ্লোরে লেনদেন করতে পারছে। কিন্তু বর্তমানে বাজার একটু অসুবিধাজনক। স্যার, এই যে আপনি যেটা বলছিলেন প্রায় 250 কোটি টাকার মতো আপনারা উত্তোলন করেছেন এবং 5 লাখ টাকার নিচে যাদের ডিপোজিট আছে সবাইকে আপনারা টাকা দিয়েছেন, তারপরেও শুনলাম মাঝখানে যে আমরা দেখতেছি যে এটাকে অবসানের একটা উদ্যোগ বাংলাদেশ ব্যাংক নিয়েছে, ওইটা সর্বশেষ পরিস্থিতি কি? এটা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের উপস্থিতিতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে এই ব্যাংকটিকে, এই আর্থিক প্রতিষ্ঠানটিকে পুনর্গঠন করা হবে। সেখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান এবং দুদকের চেয়ারম্যান উপস্থিত ছিলেন বাই ভিডিও কনফারেন্সিং, এবং সবাই একমত হয়েছিলেন যে এই কোম্পানিটিকে পুনর্গঠনের প্রক্রিয়ায় নেওয়া হোক, এবং সেভাবেই চলছিল। হঠাৎ করে এই অন্যান্য সব ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার যে একটা স্রোত গত বছর, 1 বছর ধরে, সেইটার কার্যক্রমের ভিতরে আমাদেরকে ইনক্লুড করা হয়েছে জেনে আমরা একটু হতবাক হই। কারণ এটা সবার সম্মতিক্রমেই পুনর্গঠনের কাজ চলছিল এবং পুনর্গঠনের কাজ ভালোই চলছে। এখন তার নিজস্ব অফিস আছে, নিজস্ব স্টাফ আছে, তার শেয়ার মার্কেটে বিনিয়োগ আছে, তার রিয়েল এস্টেটের থেকে ইনকাম আছে। উপরন্তু আমরা একটা স্পেশাল অডিট করেছি কোর্টের নির্দেশে। সেটা ম্যাপসন যে নামে একটা কোম্পানি, তারা আইডেন্টিফাই করেছে যে আমরা 2800 কোটি টাকার অ্যাসেটস আছে আমাদের, এবং সেখানে থেকে আমরা আদায় করছি। এবং কোর্ট একটা কঠোর নির্দেশ দিয়েছেন যে 1400 কোটি টাকা নিয়েছে শুধু প্রাক্তন 4 জন ডিরেক্টর ইলিগালি, এবং অন্যান্যরা ডিফল্টার্স, উইলফুল ডিফল্টার্স, তাদের কাছ থেকে এই টাকাটা যেন 6 মাসের মধ্যে আদায় করা হয়। এবং বাংলাদেশ ব্যাংককে এই অডিট রিপোর্টের কপি পাঠানো হয়েছে, ওনারাও জানেন। কিন্তু তা সত্ত্বেও হঠাৎ করে ওনারা একটা চিঠি দিলেন যে আমাদের লাইসেন্স বাতিল করবেন। এবং লাইসেন্স তো একটা কোম্পানিকে 1 দিন 2 দিনের জন্য দেওয়া হয় না। আর লাইসেন্স একবার দিলে এটা সে যদি কোনো ক্রাইম না করে তাহলে রিভোকও করা যায় না। এটাকে আমরা বলি লেজিটিমেট এক্সপেকটেশন, যে একজন যখন কোনো একটা লাইসেন্স নেয়, এটা ধরেই নেওয়া হয় যে সে এটা দিয়ে বেশ কিছুদিন ব্যবসা করবে। তো হঠাৎ করে এই ধরনের একটা চিঠি পাওয়ার পরে উই টুক দি ম্যাটার টু দি কোর্ট, অনারেবল কোর্ট। তো সেখানে কোর্ট রিসেন্টলি বাংলাদেশ ব্যাংকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে যে কেন এই পিপলস লিজিংয়ের কর্মকাণ্ড হ্যাম্পার করে এরকম কাজ থেকে, এবং এই সমস্ত লাইসেন্স বাতিল টাতিলের প্রক্রিয়া থাকে, তাদেরকে বিরত রাখা হবে না। তো সেই অবস্থায় আছে এখানে। এবং বাংলাদেশ ব্যাংকের ভার্চুয়ালি কোনো গ্রিভিয়ান্সই নাই, কারণ তাদের এখানে কোনো বিনিয়োগ নাই, সরকারের এখানে কোনো বিনিয়োগ নেই। ইটস আউট অ্যান্ড আউট প্রাইভেট কোম্পানি। এই দেশে প্রাইভেট কোম্পানির মাধ্যমে আয় করে জীবিকা নির্বাহ করা, বা যেটাকে আমরা বলি ইনক্লুসিভ ফাইন্যান্স, সব নাগরিকদের বৈধ ব্যবসা করার অধিকার তো স্বীকৃত। তো সেইখানে যদি বন্ধ করে দিব, এটা বন্ধ করে দেওয়া হয়, তো সেগুলি তো প্রাইভেট এন্টারপ্রেনিয়ার্সদের ক্ষতি হবে, এবং এই দেশে কেউ আর বিনিয়োগ করবে না। কারণ শেয়ারের ব্যবসা, ইন্টারমিডিয়েশনের ব্যবসা, ব্যাংকের ব্যবসা, এগুলি তো বৈধ ব্যবসা। কোনো কোম্পানি লসে থাকতে পারে, লাভে থাকতে পারে, সেখানে কি করা হয় সারা পৃথিবীতে? সেগুলিকে বেইল আউট করার চেষ্টা করা হয়, নানা রকম স্কিমের মাধ্যমে সেগুলি বাঁচায় রাখার চেষ্টা করা হয়।
সেগুলিকে আবার রিবাউন্ড করার সুযোগ দেওয়া হয়। সব দেশেই তো ব্যাংক ফেল করতে পারে বা খারাপ করতে পারে, যে কোনো কর্পোরেশন, বাট সেগুলিকে বন্ধ করে দেওয়ার তো কোনো নজির পৃথিবীতে নাই। আর এই ধরনের পরিস্থিতি কোভিডের পরে সব দেশেই হয়েছে, এবং সব দেশই তাদের সে সমস্ত কোম্পানিগুলিকে, আর্থিক প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রেখেছে। আর ইন্টারমিডিয়েশন, যে এই যে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলি কি করে, মানুষের কাছে যে সঞ্চয় থাকে, যেই সঞ্চয়টা 10 লাখ 20 লাখ নিয়ে সে কিছু করতে পারে না, সেই সঞ্চয়টাকেই তারা কোনো ব্যাংক তো আর এত ছোট পরিসরে ডিল করে না, এগুলি এনবিএফআইতে রাখে। এনবিএফআই কি করে, এটাকে আরেকটু বেশি দামে বিনিয়োগ করে এবং সেখান থেকে নিজেরা কিছু লাভ করে এবং বাকি লভ্যাংশটা তারা বিনিয়োগকারীদেরকে বা ডিপোজিটারদেরকে দেয়। তো এটা তো সারা ওয়ার্ল্ডে 18 to 20% এই ব্যাংকিং ব্যবস্থার ভিতরে বা নন ব্যাংকিং সিস্টেমের ভিতর দিয়ে যেই টাকাটা যাচ্ছে তার 18% যাচ্ছে এনবিএফআই এর মাধ্যমে। ইভেন ইন ইন্ডিয়া and China there is a huge market of NBFI. এর কারণটা হচ্ছে এর সহজ, এর কার্যক্রম সহজ, উপরন্তু ওদের আউটরিচ খুব বেশি এবং ছোট ছোট পুঁজি, যাদের পেনশনের অন্যান্য ছোট ছোট পুঁজি, তারা যেটা এককভাবে বিনিয়োগ করতে পারে না বা তাদের ব্যবসার সেই সুযোগ নাই, তারা এই ইন্টারমিডিয়েশনটা তারা এনবিএফআই এর মাধ্যমে করে থাকে। তাহলে বাংলাদেশে এগুলি বন্ধ করা হবে কেন? আমি কোনো যুক্তি দেখি না। স্যার, একটা যেটা দেখছি আপনার কথাবার্তা যেটা একটু বুঝলাম যে বাংলাদেশের সাথে মনে হয় আপনাদের একটা দূরত্ব তৈরি হয়েছে। দূরত্ব তো এই মামলা মানে এটার পেছনের কারণ কি? দূরত্ব এটা তৈরি হচ্ছে, এটা যেহেতু বাংলাদেশ ব্যাংক একটা যেটা আইনে কভার করে না এমন একটা পদক্ষেপ নিয়েছে। কারণ পিপলস লিজিংয়ের অবসায়ন তারা কেন করবে? বাংলাদেশ ব্যাংক কেন করবে? অবসায়নের তো কতগুলো নিয়ম আছে। এটা কোম্পানি আইনে হতে পারে, কোম্পানি নিজে লিকুইডেশন চাইতে পারে যে আমি আর এটা চালাতে পারছি না, ওকে, ইট উইল বি লিকুইডেটেড। তারা রেগুলেটর হিসেবে কি তাদের সেই ইয়া নেই? অনেক আজ পর্যন্ত কি কোনো দেশে কোনো রেগুলেটর এই ধরনের কোনো ব্যাংক বন্ধ করেছে? আমাদের দেশে নজির আছে? আমার জানা মতো তো নাই। তো এইটা কেন হচ্ছে? এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে যারা নাকি এইটাকে লুটপাট করেছে এবং আরও এনবিএফআইগুলি লুটপাট করেছে, ওরা যাতে পার পেয়ে যায় সেই জন্য এটাকে ধামাচাপা দেওয়ার জন্য, এটাকে কবরস্থ করে দিলে আর তো কোনো রেকর্ড ফ্যাকর্ড এই সেই কিছু পাওয়া যাবে না। আপনারা তো অনেকের নাম শুনেছেন যে অনেক পত্রপত্রিকায় বড় বড় নাম এসেছে যে এরা এত টাকা নিয়ে গেছে, এরা এত টাকা নিয়ে, এবং সেখানে বাংলাদেশ ব্যাংকের নামও উঠে এসেছে কর্মকর্তাদের, কিছু কর্মকর্তাদের। আমাদের 3টা অডিট রিপোর্ট হয়েছে। একটা হচ্ছে অ্যাকনেভিন্স রিপোর্ট, এটা যখন এটা লিকুইডেশনে ছিল তারা করিয়েছে, সেটাও কোর্ট অ্যাপয়েন্টেড। এরপরে আরেকটা রিপোর্ট হয়েছে, সেটা হচ্ছে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট। এটা বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা নিজেরা অডিট করেছে আমাদের কোম্পানি। এরপরে হয়েছে ম্যাপসেন, যে একটা ইন্টারন্যাশনাল ফার্ম, যারা সার্জিক্যাল অডিট করেছে, স্পেশাল অডিট। সবগুলির মধ্যেই এই যে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের তত্ত্বাবধানে এই কোম্পানিটা ছিল অনেক দিন, তাদের সময়ে তাদের চোখের সামনেই তো এই ফিনান্সিয়াল এমবেজলমেন্টগুলি হয়েছে বা কর্পোরেট ফ্রডগুলি হয়েছে। কই, তারা তো তখন এইগুলি সম্পর্কে কোনো রিপোর্ট করে নাই গভর্নমেন্টকে বা আইন শৃঙ্খলা যারা রক্ষা করেন তাদেরকে। তো আমার কাছে পুরোটাই মনে হচ্ছে যে বড় একটা
আর্থিক কেলেঙ্কারিগুলিকে ধামাচাপা দেওয়ার জন্যই লিকুইডেশন প্রসিডিংটা করা হয়েছিল, যেটা আসলে লাই করে না। লিকুইডেশন হবে এক শেয়ার হোল্ডাররা করতে পারে, যারা মালিক। তারা বলতে পারে যে আমরা ডিভিডেন্ড পাচ্ছি না, আমরা এটা বন্ধ করে দেব। কিন্তু আমরা তো 7টা এজিএম করেছি কোর্টের নির্দেশে, 7টা এজিএম করেছি। কিছু রেকারিং ছিল, আগে করে নাই, ওগুলোও করেছে, কারণ একটা না করলে আরেকটা করা যায় না। সেখানে তো শেয়ার হোল্ডাররা আমাদেরকে হোল হার্টেড সাপোর্ট দিয়েছে, যদিও তারা ডিভিডেন্ড পায় না, কারণ তারা চেয়েছে যে এই কোম্পানির ভবিষ্যৎ আছে এবং এটা যদি জীবিত থাকে, এটা যদি গলা টিপে ধরে বা স্ট্র্যাঙ্গুলেট করে মেরে না ফেলা হয় কৃত্রিমভাবে, তাহলে এটা সম্ভাবনা আছে। এই জন্য তারা আমরা যেই ওপেনলি যেই এজিএমগুলি করেছি, সেই এজিএমগুলিতে তারা পার্টিসিপেশন করেছেন এবং এই কোর্ট অ্যাপয়েন্টেড রিস্ট্রাকচারিং এবং কোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড অ্যান্ড ইটস চেয়ারম্যান সবাইকে তারা হোল হার্টেড সাপোর্ট দিয়েছে। সো ওইদিকে শেয়ার হোল্ডার্সরা ডিড নট গো এগেনস্ট দি কোম্পানি। অন দ্য আদার হ্যান্ড কোম্পানি দেখছে যে এটা যদি রান করে, কোম্পানিটা প্ল্যান দিয়েছে টু দি হাইকোর্ট, যেটা 5 বছরে এটা চলতে শুরু করবে। এটা ডুবন্ত জাহাজ, পানির উপরে উঠেছে অলরেডি, এটা চলতে শুরু করেছে, এই 2 নট 3 নট করে চলছে। যদি এটা ক্যাপিটাল ইনজেকশন পায়, যেটা কোর্ট বলেছিলেন যে গভর্নমেন্ট, বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে গভর্নমেন্টের কাছে লেখার জন্য যে ইউ গিভ এইড টু দিস কোম্পানি, বাট বাংলাদেশ ব্যাংক সেটা করে নাই। আমরাও চেয়েছিলাম বাংলাদেশ ব্যাংকে যে আপনারা 700 কোটি টাকা দেন, আমরা কিছু টাকা পাওনাদারকে দেই, আর বাকি টাকাটি দিয়ে আমরা ব্যবসা করি, আপনারা এটা লোন হিসাবে দেয় নাই। সো হোয়াট ইজ দ্য অল্টারনেটিভ? দ্য অল্টারনেটিভ ওয়াজ যে আমরা নিজেরাই এটাকে পুনর্গঠনের চেষ্টার মাধ্যমে আমরা সাড়া পেয়েছি, এবং হয়তো আরও দ্রুত গতিতে হতো যদি আমরা বাংলাদেশ ব্যাংকের এই মাঝে মাঝে যে স্টেটমেন্টগুলি দেয় যে এটা বন্ধ হয়ে যাচ্ছে, তাতে হচ্ছে কি আমাদের কাস্টমার্স কমে যাচ্ছে, আমাদের শেয়ার মার্কেটে এটার এফেক্ট পড়ছে। বন্ধ করে দেওয়া আর বন্ধ করার জন্য থ্রেট দেওয়া দুইটা কিন্তু দুই জিনিস। বন্ধ করে দিলেন আপনি একটা আইন দিয়ে, কোর্টে গেলেন, কোর্ট বন্ধ করে দিল, কিন্তু আমি বন্ধ করে দেব, বন্ধ করে দিচ্ছি আপনাকে, এটা কিন্তু অফেন্স। ইটস এ থ্রেট বিকজ ইট ইজ এফেক্টিং মাই বিজনেস। আমি যত এমন একটা চালু কোম্পানিকে আপনি কি করে লিকুইডেশনের দিকে নিয়ে, আপনি তো অলরেডি লিকুইডেশন মামলা করে আপনি ব্যর্থ হয়েছেন, তা আবার ওয়াই ইউ আর ট্যাগিং দিস কোম্পানি উইথ আদার্স? তাদের নিজস্ব যদি কোনো অসুবিধা থাকে ওই কোম্পানিগুলোর, আমার তো মনে হয় সেগুলোরও কোনো তেমন বড় ধরনের অসুবিধা নাই, ম্যানেজমেন্ট অসুবিধা। যে কোনো কোম্পানি এটাকে রিস্ট্রাকচারিং করা, এটাকে আবার ব্যবসার ধারায় ফিরিয়ে আনা, যে কতগুলি টুলস ব্যবহার করা হয় আন্তর্জাতিকভাবে, সেই টুলসগুলি পিএলএসএফের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেমন সোয়াট ব্যবহার করা হয়েছে। এরকম যদি ম্যানেজমেন্ট যদি পারদর্শী হয়, তাহলে যে কোনো কোম্পানিকে পুনর্গঠন করা যায়। আপনি নিজেরাই দেখেন এই দেশ এখন তো বিজয়ের মাস, যে এইটাকে একসময় বলা হতো যে বাস্কেট কেস, কিসিঞ্জার্স ফেমাস। তো এটা ট্রান্সলেশনটা ভালো না, যে তলাবিহীন ঝুড়ি। অ্যাকচুয়ালি বাস্কেট কেস হচ্ছে যুদ্ধ পরবর্তী এমন একটা অর্থনৈতিক ব্যবস্থা যেটাকে ইনফিউশন না দিলে, অনেক ধরনের 7-8 ধরনের হেল্প না দিলে, যেমন ফুড এইড, কমোডিটি এইড, ট্রেনিংস, রিকনস্ট্রাকশনস, এগুলি না দিলে সে বাঁচতে পারবে না। যেমন ইউরোপে মার্শাল প্ল্যান যুদ্ধের পরবর্তী। সো সেই দেশকে যদি আজকে পৃথিবীর 25-26 নম্বর ধনী কান্ট্রি ধরা হয়, করা যায়, এবং আরও করা যেত যদি আর্থিক মিসম্যানেজমেন্ট যেগুলি আপনারা জানেন এগুলি না হতো,
তাহলে ওয়াই নট এ ব্যাংক, ওয়াই নট এ এনবিএফআই? আপনি একটা ঘর বাড়ি, এটা ফ্লাডে এফেক্টেড হতে পারে, ধুয়ে চলে যেতে পারে, এই জন্য কি মানুষের জীবন বন্ধ হয়ে যাবে? তাকে তো চেষ্টা করতে হবে যে ইন অর্ডার টু ব্রিং দি কোম্পানি ব্যাক টু ইটস ওন ফর্ম। তো সেইটা হচ্ছে গভর্নমেন্টের দায়িত্ব। দ্যাট ইজ ইনক্লুসিভ ফাইন্যান্স ইন আওয়ার কনস্টিটিউশন। স্যার, আদালত কর্তৃক যে আপনাদের বোর্ড গঠনের একটা বিষয় ছিল, বোর্ড গঠনের পরবর্তীতে আপনার কি অবস্থা সেটা? আদালত আমাদের বোর্ড গঠন করে দিয়েছে একটা আদেশে। সেই বোর্ডটা বেশ কিছুদিন ধরে চলছে। তো সম্প্রতি আর তো কোনো পরিবর্তন আসে নাই, বছর দুয়েক ধরে সেই বোর্ড অফ ডিরেক্টরস চলছে। এবং বাই দিস টাইম আমরা অ্যাবাউট 95 or more বোর্ড মিটিং করেছে। সেইগুলোর যদি অ্যাভারেজ 5টা করে ডিসিশনও হয়, তাহলে কতগুলি ডিসিশন আমাদেরকে নিতে হয়েছে, এবং সেই ডিসিশনগুলি 90% বাস্তবায়ন করা হয়েছে। এটার যে এইচআর সাইড আছে, ম্যানেজমেন্ট সাইড আছে, সেটাকে গিয়ার আপ করা হয়েছে। কোম্পানির নিজস্ব অফিস আছে, কোনো ভাড়া টাড়া দিতে হয় না, বরং আমাদের একটা ফ্লোর আছে, সেটাকে আমরা ভাড়া দিয়ে কিছু টাকা পাই, যেটা দিয়ে আমাদের দৈনন্দিন খরচের অনেকটাই চলে যায়। এছাড়াও আমাদের কিছু শেয়ারে বিনিয়োগ আছে, এবং আরও আমরা মার্কেট ওয়াইড করার জন্যে আমরা কিছু প্রোগ্রাম নিয়েছি, যে আমরা নতুন করে আবার ডিপোজিট টিডিআর আবার ইস্যু করব। কিন্তু যদি মানে মন্তব্য করা বা কোনো উচ্চ অবস্থা থেকে মন্তব্য করা হয় যেগুলি বন্ধ করে দিব, এগুলি থাকবে না, উইদাউট এনি হোয়াট উইল হ্যাপেন ইন ফিউচার, উইদাউট এনি প্ল্যান, ভিজিবল প্ল্যান, তখন হয় কি যে মানুষ একটু ওয়েট অ্যান্ড সি পর্যায়ে চলে যায়। সেই পর্যায়টা চলে আসছে এখন আমাদের কোম্পানিতে, উইচ ইজ ভেরি আনফর্চুনেট। তো এটার কোনো কারণই নাই। এই দেশে আপনি যদি সংবিধানের মৌলিক নীতি দেখেন, দেখবেন যে সব মানুষের বৈধ ব্যবসা করে জীবন নির্বাহ করার অধিকার আছে। তো তার মধ্যে তো এনবিএফআইগুলি তো আপনি লাইসেন্স দিয়েছেন, প্রাইভেট ব্যাঙ্কগুলিকে তো সরকার লাইসেন্স দিয়েছে। তাহলে সেইখানে যদি মানুষ ব্যবসা বাণিজ্য করে ওর মাধ্যমে, তাহলে সেটা কি বৈধ না অবৈধ? নিঃসন্দেহে বৈধ। আচ্ছা, আবার দেখেন রিস্ট্রাকচারিং করে আমরা তো 1-150 কোটি টাকা দিয়েছি, কাউকে ফুল পেমেন্ট করেছি, কাউকে পার্ট পেমেন্ট করেছে। যদি এটা লিকুইডেশন হতো তাহলে কি হতো? 1 পয়সাও কেউ পেত না। তাহলে লিকুইডেশন ভালো না রিস্ট্রাকচারিং ভালো? কোনটা পাবলিক ইন্টারেস্ট? নিঃসন্দেহে রিস্ট্রাকচারিং। যেখানে ব্যাংকই বলছে যে এনবিএফের লোক কিছুই পাবে না যদি লিকুইডেশনে যায়। ব্যাংকের ক্ষেত্রে বলছে যে তারা 2 লাখ টাকা করে পেতে পারে, তাও অনেক ইফস অ্যান্ড বাটস আছে। তাহলে প্রত্যেকটা কোম্পানি যদি এই পিপলসের ফর্মুলাকে অনুসরণ করে, তাহলে তো সবাই তো টাকা পাবে। যদি পিপলস করতে পারে, অন্যরা পারবে না কেন? আচ্ছা, এইখানে আমাদের একটু সুবিধা আছে, যেহেতু আমরা বিচার বিভাগের লোকজন, আমরা অর্থ ঋণ আদালত, এই সেশন জাজ, তো আমাদের কিছু টেকনিক্স অর দ্য লিগ্যাল ওয়েজ হাউ টু কালেক্ট দ্য মানি হয়তো আমাদের অ্যাডভান্টেজ আছে। আমরা জানি এগুলি কীভাবে আদায় করতে হয়। তো সেইগুলি যদি অন্য অন্য প্রতিষ্ঠানগুলিও করে, তারাও ভালো ফল লাভ করতে পারবে। আমাদেরকে দিয়ে দেখ না 2-3টা, দেখেন যে পিপলসকে দিয়ে দিলাম, পিপলসের এগুলিকে রিস্ট্রাকচার করুক, কিছুদিনের মধ্যে এগুলি রিস্ট্রাকচার্ড হয়ে যাবে।
ইট ইজ এ ম্যানেজমেন্ট। আপনি একটা জিনিস যেরকম ধ্বংস করা যায় খারাপ ম্যানেজমেন্টের দ্বারা, আবার ওইটাকে রিবাউন্ড করা যায় যদি অল টুলস অফ গুড ম্যানেজমেন্ট বা গুড গভর্নেন্স বা কর্পোরেট গভর্নেন্সে অ্যাপ্লাই করা হয়। এটা সব দেশেই হতে পারে, সব দেশেই হয়ে থাকে। ব্যাংক ফেল করতেই পারে, বাট পুনর্গঠনও সম্ভব। স্যার, পিপলস লিজিং আগামী দিনে আসলে আপনার পরিকল্পনাটা কি এবং এটার সম্ভাবনা কতটুকু আপনি দেখছেন আসলে এখন পর্যন্ত? পিপলস লিজিং এর আল্লাহর রহমতে অপার সম্ভাবনা, বিকজ পিপলস লিজিংকে তার বিনিয়োগকারীরা ওন করে, সবচেয়ে বড় কথা। ফর এক্সাম্পল একটা উদাহরণ দিচ্ছি আমি, যে এখানের যে পাওনাদার, সেই পাওনাদারদেরকে আমরা তো কিছু টাকা দিয়েছি, অ্যাবাউট 20% টাকা দিয়েছি, খুব কম নয়। তো তারা একটা বিষয়ে, এটার যে নন বিজনেস পিরিয়ড, অর্থাৎ 2019, তাই তো 2019 থেকে 22 পর্যন্ত, ওই পিরিয়ডটার সুদ তারা ছেড়ে দিয়েছে পাওনাদাররা। তাতে আমরা হিসাব করে দেখেছি যে 1600 কোটি টাকা আমরা ছাড় পাচ্ছি ফ্রম দি ডিপোজিটার্স এন্ড। কেন তারা করছে? যে তারা দেখছে যে এতে করলে আমাদের ব্যালেন্স শিটটা রিস্ট্রাকচার্ড হবে এবং কোম্পানির অবস্থা ভালো হয়ে যাবে, কোম্পানি ভালো ব্যবসা করতে পারবে, তাদের টাকাও ফেরত দিতে পারবে। আবার অনেকে দে আর নট ইন্টারেস্টেড ইন টেকিং ব্যাক দেয়ার মানি। কিছু বড় ইনভেস্ট, তারা মনে করছে যে এই কোম্পানি তো, যেহেতু ইস্ট ইন্ডিয়া কোম্পানিও এখনও জীবিত, কোম্পানির তো একটা পারপিচুয়াল কন্টিনিউটি থাকে। একজন ব্যক্তি মরে যেতে পারে, বাট অ্যান আর্টিফিশিয়াল পার্সন লাইক কোম্পানি, এটা গঠনই করা হয় ফর পারপিচুইটি, ফর লং টাইম। এটা যদি বেঁচে থাকে তাহলে একসময় না একসময় তাদের এই বিনিয়োগের ফল আসবেই। এই আস্থাটা তাদের মধ্যে আছে বলেই তারা আমাদেরকে ছাড় দিয়েছে, এবং এটা কোর্টে পেন্ডিং আছে। যেহেতু আমরা কোর্টের আদেশ ছাড়া কিছু করি না, তো সেখানে কোর্টকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি যে আমরা এটা কোর্টের রিবেট করার বা এই টাকাটা বাদ দেওয়ার প্রেয়ার করছি না। আমরা করছি, আমরা যে বোর্ডের সিদ্ধান্ত নিয়েছে যে আমরা বার্গেনিং করতে গেলে আমাদের প্রতিপক্ষের সাথে এই ধরনের যদি একটা ইকুইটেবল প্রিন্সিপালের উপরে আমরা বার্গেন করি, যে আমরা যখন ব্যবসা করি নাই সেই পিরিয়ডটাকে তোমরা আমাদেরকে একটু ছাড় দাও, যাতে আমাদের দাঁড়াতে সুবিধা হয়। দিস থিংস আর ইন ওয়ার্ল্ড ওয়াইড প্রিন্সিপালস। যখন একটা কোম্পানি ব্যবসা করতে পারে না বাই অ্যাক্ট অফ গড, কারণ এটা তো কেউ ধারণা করে না যে এভাবে লুটপাট করে নিয়ে যাবে। কোম্পানি তো নিজস্ব ব্যবসার দুর্বলতার কারণে দেউলিয়া হওয়ার উপক্রম হয়নি। এটাকে ডেলিবারেটলি দ্য রেগুলেটরসের কিছু লোক এবং এই কোম্পানির কিছু ডাইরেক্টরস তারা কৃত্রিমভাবে করেছে। সো এইটা আমরা কোর্টকে বোঝাতে পেরেছি এবং উই আর অ্যাওয়েটিং এ জাজমেন্ট। এবং ওইটা হয়ে গেলে যদি আমাদের 1400 কোটি টাকা, ধরলাম যে 1000 কোটি টাকাও যদি এখান থেকে আমরা সুবিধা পাই, তাহলে দেখা যাবে ওদিকে 2800 কোটি টাকা, এদিকে 1000, আর আমাদের দায় দেনা আছে 2300 কোটি টাকার মতো। তাতে আমরা লাভে থাকব। এই কিছুদিনের মধ্যেই আমাদের আমি যেই স্ট্রাকচার মানে রিস্ট্রাকচারিংয়ের কথা বললাম ব্যালেন্স শিট, তাহলে উইল বি ইন প্রফিটেবল পজিশন। তখন আর বাংলাদেশ ব্যাংক কেন, কেউই এটার আর লিকুইডেশন করার দিকে যাবে না। আর লিকুইডেশন ইজ এ ভেরি ওল্ড প্রসেস। ইদানিং লিকুইডেশনে যায় না, কারণ দেয়ার আর মেনি আদার ফর্মস অফ রিকনস্ট্রাকশন অফ এ সিক কোম্পানি ওয়ার্ল্ড ওয়াইড। ইন্ডিয়াতে তো
ওটা অটোমেটিক্যালি একটা স্কিমে পড়ে যায়। দের ইজ এ কর্পোরেট স্কিম যে যখনই কোনো একটা কোম্পানি ব্যারোমিটার ইট ইজ স্লাইডিং ডাউনওয়ার্ডস, তখন সে একটা স্কিমের মধ্যে ফেলে দেওয়া হয়, সো দ্যাট দ্যাট কোম্পানি ক্যান বি রেইজড এগেইন। কারণ এটা তো ব্যবসা, আমরা নিজেও পারিবারিকভাবে ব্যবসায়ী। ব্যবসার সবচাইতে একটা গোল্ডেন রেশিওটা কি, যে if you spend less, earn more. If you do not misuse your trust, misuse your character, then there is no reason that a company may fail. যদি ethics, accountability, good governance একটা কোম্পানিতে থাকে, যে কোনো কোম্পানি, এটা পান দোকান হোক আর এটা একটা বিগ কংগ্লোমারেট হোক, যদি সেখানে কর্পোরেট গভর্নেন্স থাকে তাহলে সেটা ফেল করবে না, আর করতে থাকলেও সেটাকে আবার স্বস্থলে পুনর্স্থাপন করা যাবে ইনশাল্লাহ। স্যার, বাংলাদেশের এখনকার যে পরিস্থিতি, আপনি বলছিলেন যে ওয়ার্ল্ড ওয়াইড এখন প্র্যাকটিসটা হলো, এখন লিকুইডেশন বা অবসায়ন কোনোটাই হচ্ছে না। বাংলাদেশে তো এই সিদ্ধান্ত অলরেডি সরকার বা বাংলাদেশ ব্যাংক নিয়েছে। আর বাংলাদেশের ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো সর্বশেষ আপনি আসলে সম্ভাবনা কেমন দেখছেন, যে এই দেশে কি আসলে এটা সম্ভব কিনা উত্তরণ করা? এটা আগেই বলেছি আমি যে আমাদের যে সংবিধান সেখানে প্রথমে শুরু করেছে যে আমরা বাংলাদেশের জনগণ, উই দি পিপুল অফ বাংলাদেশ। এই কথাটার মানে হচ্ছে যে আমাদের এই বাংলাদেশটা সবার, অতএব এখানে ইনক্লুসিভ ফাইন্যান্স বা অন্তর্ভুক্তিমূলক আর্থিক ব্যবস্থা থাকতে হবে। সবারই এই দেশের অর্থনীতির একটা ভাগ তার পাওয়ার অধিকার আছে বৈধভাবে। সেই মৌলিক বিষয়টাকে যদি কেউ পাশ কাটিয়ে যায় তাহলে এটা জনগণের জন্য ভালো হবে না। কারণটা হলো কি, যে তখন সে অবৈধ ব্যবসার দিকে ঝুঁকবে। এই অর্থটাই, যেই অর্থটা সে একটা ইন্টারমিডিয়ারির মাধ্যমে, অর্থাৎ একটা ব্যাংক বা একটা এনবিএফের মাধ্যমে বিনিয়োগ করত, তখন সে কি করবে, সে ইন্ডিজেনিয়াস সুদে খাটাবে। সে এটা গ্রামে চক্রবৃদ্ধি হাজে মানি লেন্ডিং শুরু করবে। তাহলে আবার সেই মারোয়ারিদের সেই মানি লেন্ডিং ব্যবসা, যেই কারণে আমরা সারা বাংলাদেশ ঋণগ্রস্ত হয়ে গেছিলাম, সেই অবস্থা ফিরে আসবে। এটাকে আমরা বলি রুরাল ইনডেটেডনেস। যে যখন নাকি সে ব্যাংকে না রেখে এই টাকাটা কি লাগিত করবে বা করবে, নানা ধরনের সুদে খাটানো শুরু করবে, তখন দেশের অবস্থাটা কি হবে? আর যদি এটা ইনস্টিটিউশনের ভিতর দিয়ে চলে তাহলে তো এটা আর্থিক একটা শৃঙ্খলা থাকবে। তো সেই শৃঙ্খলাটা আনতে আমাদের কিন্তু ঐতিহাসিকভাবে অনেক কাঠ পোড়াতে হয়েছে। তো সেইটা আরও বেগবান করার জন্য যে সমস্ত পদক্ষেপ অন্যান্য দেশ নিচ্ছে, আমাদেরকেও সেই ধারায় ফিরে আসতে হবে। ইউরোপে এনবিএফআইগুলিকে প্রচুর সমর্থন দিচ্ছে, কারণ ইন্ডিভিজুয়াল যাদের ডিপোজিটস আছে, ইনকাম আছে বা সেভিংস বলি আমরা, এটা সবচেয়ে ভালো বলেছেন অ্যালেন গ্রিনস্প্যান, যে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান ছিলেন, যে ইন্টারমিডিয়েশন হচ্ছে ফ্রি ইকোনমির একটা ইনগ্রেডিয়েন্ট। তো আমরা তো সেন্ট্রালাইজড ইকোনমি করে বছর পাঁচেক দেশের অর্থনীতির কি অবস্থা ছিল অনেকেই ইতিহাস জানেন। এখন যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক যেগুলি আছে তাদের অবস্থা কি খুব ভালো? তাহলে আবার যদি আপনি সেন্ট্রালাইজেশন করতে যান, যেটা অনেক কষ্ট করে প্রাইভেটাইজেশন করা হয়েছে, তো আপনি ইউ আর পুলিং দ্য হোল থিং ব্যাকওয়ার্ড, আপনি প্রগতিকে পেছনের দিকে টানছেন। আর আপনি যদি সামনের দিকে যেতে চান তাহলে ইউ হ্যাভ টু গিভ ইনসেন্টিভ টু দিস অলরেডি উইচ আর রেজিস্টার্ড অ্যাজ ইন্টারমিডিয়ারিজ, সেগুলোকে সাহস, সমৃদ্ধি,
পুঁজি যোগান দিয়ে সেগুলোকে এই দেশের জন্য অত্যন্ত সম্ভাবনাময় একটা আর্থিক অবস্থার দিকে নিয়ে যাওয়া যেতে পারে, কঠিন কিছু না এটা। স্যার, আমরা একটু সর্বশেষ জানতে চাই, আপনার কথা শুনে এতক্ষণ যা মনে হয়েছে যে পিপলস লিজিং আপাতত আসলে বন্ধ হচ্ছে না, শেয়ার হোল্ডারদের জন্য আপনার কি মেসেজ, বিশেষ করে যারা সেকেন্ডারি মার্কেটে ট্রেড করে বা আমানতকারী, সবার জন্য আপনি একটা সর্বশেষ মেসেজটা শুনতে চাই। শেয়ার হোল্ডার্সদের জন্য আমাদের খুব একটা প্রাগার ভালোবাসা আছে, বিকজ শেয়ার হোল্ডার্সরা এই কোম্পানির মালিক। তো পিপলস লিজিংয়ের তো 5 টাকা পর্যন্ত উঠেছিল, তো আমরা আশা করেছিলাম আরও উঠবে, কিন্তু ওই মুহূর্তেই কিছু পরিবর্তন এবং কারো কিছু উক্তির কারণে হয়তো একটা দোলাচালের সৃষ্টি হয়েছে। তো আমার মনে হয় যে এটা আসলে কৃত্রিম। দ্য শেয়ার হোল্ডার্স তারা কিছুদিনের মধ্যে দেখবেন যে এই কোম্পানির অ্যাসেটস বেড়ে গেছে, যেহেতু হাইকোর্ট কড়া নির্দেশ দিয়েছে যে ওই 1400 কোটি টাকা ইমিডিয়েটলি কোম্পানির ভেতরে দেওয়া হোক। আমরা দুদকের এটার জন্য স্ট্রং অ্যাকশনে যাচ্ছি। ইদানিং কোম্পানির অ্যাভারেজ ইনকাম মাসে প্রায় 1.5 কোটি টাকা ফ্রম রিকভারি, এবং আমাদের হাতে যেই টাকা আছে হয়তো অনেকের কাছে, অনেক ব্যাংকেই সেই টাকা নাই। তো সেই হিসাবে যে শেয়ার হোল্ডার্স তারা কোম্পানির সাথে আরও সম্পৃক্ত হবেন, কোম্পানির ভালো মন্দের দিকে আরও নিজেদেরকে একাত্ম করবেন, তাহলে দেখা যাবে যে আই থিঙ্ক উইদিন 3 or 4 months the share market will go up, I hope. থ্যাংক ইউ স্যার, আপনার মূল্যবান সময় থেকে ধন্যবাদ আপনাদের সবাইকে, all the crews and the organization you are holding. Thank you very much. থ্যাংক ইউ স্যার। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন প্রতিদিনের অর্থ বাণিজ্য। আপনারা জানেন আমরা অনুষ্ঠানে আলোচনা করে থাকি অর্থনীতির বিভিন্ন দিক নিয়ে। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক আইন বিভাগের ছাত্র, কোম্পানি আইন বিশেষজ্ঞ এবং সর্বশেষ ডিস্ট্রিক্ট জজ হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে পিপলস লিজিংয়ের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন জনাব হাসান শাহেদ ফেরদৌস। এতক্ষণ যারা সাথে ছিলেন, আগামীতে যারা দেখবেন, সবাইকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।